আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। ক্ষমা, রহমত আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। রাতভর মসজিদে মসজিদে ইবাদত বন্দেগী আর কোরআন তেলাওয়াতে মশগুল ছিলেন মুসল্লিরা। অনেকেই কবর জিয়ারত করে প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। রাত যত গভীর হয় ততই বাড়ে ইবাদতের আবহ। নীরব শহর যেন পরিণত হয়েছিল প্রার্থনার এক পবিত্র জনপদে। মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, কারো চোখে অশ্রু, কারো ঠোঁটে নীরব প্রার্থনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাত ক্ষমা লাভের রাত, ভাগ্য নির্ধারণের রাত। তাই অতীতের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নতুনভাবে শুরুর করার প্রত্যয়ে আল্লাহর দরবারে মাথা নত করেন মুসলমানরা। আমার বাপ মার জন্য দোয়া করেছি, আমার সবার যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেছি। প্রতিটা পদক্ষেপেই পাপ করতেছি। এখন আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম। সবাই যেন সুস্থ থাকতে পারে, দুঃখীরা যেন সুখী থাকতে পারে। তারপর সবাইকে জানি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। পবিত্র এই রাত যেন মাহে রমজানেরই আগমনী বার্তা। রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সঙ্গে বিশ্ববাসীর শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। বিশ্ব মুসলিম উম্মাহ কবরবাসী হচ্ছেন বাবা আদম, মা হাওয়া থেকে শুরু করি সকলের জন্য আমাদের প্রার্থনা, আল্লাহ তাআলা যেন সবাইকে নাজাতের ফয়সালা করে দান করেন। মুসল্লি ভাইরা আসছে, সবাই যাতে একটা উদ্দেশ্যে আসছে, যাতে তারা ক্ষমা প্রার্থী সবাই। শুধু মসজিদে নয়, কবরস্থানেও ছিল মানুষের নীরব উপস্থিতি। প্রিয়জন হারানোর বেদনা আর স্মৃতিকে সঙ্গে নিয়ে তাদের জন্য দোয়া করেন স্বজনরা। শবে বরাত মানেই ভাগাভাগি করে নেওয়ার আনন্দ। দরিদ্র ও অসহায় মানুষের হাতে মানবতার এক নীরব উৎসব যেন ছড়িয়ে পড়ে চারদিকে। রাতভর ইবাদত শেষে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র শবে বরাতের আনুষ্ঠানিকতা। মুসলমানদের বিশ্বাস, এই রাতের ইবাদত সবার মাঝে বয়ে আনবে শান্তি, কল্যাণ ও ক্ষমার বার্তা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক কর্মকর্তা হলেন মোহাম্মদ সরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে জামাত ইসলামী। মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দেয়। জামাত জানায় 31 জানুয়ারি বিকেল 4টার পর ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকারদের কবলে পড়ে। বিকেল 4:37 আইডি থেকে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। প্রায় 20 বছর পর আজ বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় নগরের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, বিভাগের 6 জেলা ও 44 উপজেলা থেকে সমাবেশে যোগ দেবেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে বেলস পার্ক মাঠের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অন্যদিকে বরিশালের সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, তারেক রহমান কখন আসবেন আর প্রস্তুতি কেমন জনসভার? ইফতেখার বেলা 11টার পর আনুষ্ঠানিকভাবে বরিশালের বেলস পার্ক মাঠে আজকে এই নির্বাচনী জনসভাটা করবেন তারেক রহমান। সেটি বেলা 11টার পর শুরু হবে এবং 11টার পরই তারেক রহমান ঢাকা থেকে রওনা হবেন এবং এখানে তার ল্যান্ডিং টাইম এখানে 12টায় নির্ধারিত সময় জনসভা শুরু হওয়ার, মানে উনি মঞ্চে আসবেন, জনসভা শুরু হবে তার আগেই।
বেলা 12টায় ওনার হেলিকপ্টার যোগে এই বরিশাল স্টেডিয়ামে এসে ল্যান্ড করার কথা। সেখান থেকে গাড়ি পথে বসে মাঠ থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স উনি এখানে হয়তো বেলা 12:15 বা 12:30 মধ্যে সর্বোচ্চ উনি এখানে চলে আসবেন। আর যেই বিষয়টি জানতে চেয়েছেন যে প্রস্তুতির খবর, এখানে গতকাল থেকেই আমরা এই বরিশাল, এটি আসলে বিভাগীয় সমাবেশ, বৃহত্তর বরিশাল জেলায় 6টি জেলা, এখানে 21টি আসন রয়েছে। সেই 21টি আসনের নেতাকর্মী এবং সমর্থকরা তারা ধীরে ধীরে আসছেন। এখন পর্যন্ত আসলে বিশাল এই ময়দান, বেলস পার্ক ময়দান, উল্লেখযোগ্য অংশ পূর্ণ হয়েছে। তবে নেতাকর্মীরা এখনও আসছেন, 6 জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নেতাকর্মীরা আসছেন। মঞ্চে দেখতে পাচ্ছেন যে বিএনপির জোটের যে প্রার্থী, বিজেপির আন্দালুর রহমান পার্থ আছেন। এছাড়া অন্যান্য প্রার্থী যারা আছেন এই বৃহত্তর বরিশালের 21টি আসনের, তারাও একে একে আসছেন। আন্দালুর রহমান পার্থ ছাড়াও বরিশাল বিভাগে 21টি আসনের মধ্যে 2জন প্রার্থীকে জোটের প্রার্থী রয়েছে, নুরুল হক নূর, পটুয়াখালীর একটি আসন, 3 আসনের তিনি প্রার্থী রয়েছেন। সব মিলে আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যে নির্বাচনী জনসভাটি শুরু হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 12টার পর এখানে আসবেন। ইফতেখার। বরিশাল থেকে জানছিলাম জনসভার খবর। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী সফরে আজ উত্তরাঞ্চলে যাচ্ছেন। সকালে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। সমাবেশে দলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং তাদের পক্ষে সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চাইবেন তিনি। কুড়িগ্রামের সমাবেশ শেষে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ করবেন। নির্বাচনী সমাবেশে জামাতে আমির বিভিন্ন আসনের দলীয় ও জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণা করবেন। শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামাত ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 2:15টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জামাত ইসলামীর শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়ালাসিস চলছিল। মঙ্গলবার বিকেলে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাত 2:15টার দিকে তিনি মারা যান। জমে উঠছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তবে বর্তমান রাজনীতির বাস্তবতায় 70টির মতো আসনে অভিমানী নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় কিছুটা অস্বস্তিতে বিএনপি। আর যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও অপ্রস্তুত। ইফতেখার রেজার রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে 12টিতে বিএনপির নেতারা ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থাকা এই স্বতন্ত্রদের বিদ্রোহী হিসেবে দেখছে বিএনপি। বহিষ্কার, কমিটি স্থগিত, বিলুপ্তির মতো দলীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থার পরও বিএনপি তৃণমূল নেতাদের একাংশ, কোথাও কোথাও বড় অংশ বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে রয়েছেন। ফলে প্রচারে বিএনপির তৃণমূলকে এখনো পুরোপুরি পাশে পাচ্ছে না মিত্ররা। আমার এখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিএনপি, যদিও আমার বিরুদ্ধে প্রার্থী হয়, বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু তার আচরণ খুব আক্রমণাত্মক। বিএনপির পক্ষ থেকে বোঝানো সহ নানামুখী উদ্যোগ এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে বহিষ্কারের পরও কিছু আসনে নিষ্ক্রিয় করা যায়নি স্বতন্ত্রদের। জনতার সামনে ধানের শীষ ও জোট প্রার্থী হিসেবে তাদের সামনে নিজেই পরিচয় করে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব, এনারা 2 জন আমাদের সাথে ছিলেন। এর মধ্য দিয়ে বিএনপি তৃণমূল কর্মীরা বিদ্রোহী প্রার্থী থেকে ক্রমে শরিক ও দলীয় প্রার্থীদের দিকে ঝুঁকছে। তবে বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত হবে জোট, এমনটাই মনে করেন জোট শরিকরা। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকে, না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। এদিকে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা মনে করছেন আসন ছাড় সহ নির্বাচন ঘিরে জটিলতা অপ্রত্যাশিত। বিএনপির মহাসচিব আমাকে এই আসনের জন্য ঘোষণাও করেছিলেন, পরে জমা দেওয়ার সময় দেখা গেল যে তারা তাদের আরেকটা ক্যান্ডিডেট দিয়েছে। মানুষ এটাকে একেবারে পছন্দ করেনি। সাধারণভাবে এলাকার লোকজন বিএনপিকে পছন্দ করলেও
তারা ধরে নিয়েছিল যে এইখানে এমনকি বিএনপির রাজনীতি সহ এখনকার যে রাজনীতি তার প্রতিনিধিত্ব আমি করতে পারি, কিন্তু এইটা হওয়াতে তারা মনে কষ্ট পেয়েছে। আর বিএনপি বলছে বড় দল হবার কারণে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় কিছু আসনে দলীয় প্রতীকের বাইরেও রয়ে গেছে প্রার্থী। একটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যারা পাননি তাদের মাঝে কেউ কেউ হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সবার আগে তো দল এবং দেশ, যার কারণেই বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এবং তারও আগে ধারাবাহিকভাবে কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বন্দর শ্রমিক কর্মচারীরা। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিল তারা। দাবি পূরণ না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছাড়াও অনেক শ্রমিক কর্মচারীর চাকরি হারার আশঙ্কা আছে উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে আসছে শ্রমিক কর্মচারীরা। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও আফগানিস্তান। খেলাটি শুরু হবে দুপুর 1:30টায়। আয়ুষ মাহোত্রের নেতৃত্বে ভারতের যুব দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ভারতের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে। সুপার সিক্সে শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পায় দলটি। শক্তিশালী নেট রান রেটের সুবাদে তারা শ্রীলঙ্কাকে টপকে সেমিফাইনালে ওঠে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়াকে হারিয়েছে আফগানরা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।